নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনা হবে একটা পিছিয়ে পড়া সেক্টরকে নিয়ে, যাকে নিয়ে ভারতবর্ষের কিন্তু ভবিষ্যতের জন্য প্রচুর আশা রয়েছে। এরকম একটা সেক্টর হচ্ছে কেমিক্যাল সেক্টর। যারা খেয়াল করে দেখবেন যে 2017 থেকে 2020 এবং মোটামুটি 2021 গোটাটা 20 মিলে এই কয়েকটি বছরে চায়নাতে কেমিক্যাল প্রোডাকশনস মারাত্মকভাবে কমে গিয়েছিল এনভায়রনমেন্টাল পলিউশনের ভয়ে এবং বিভিন্ন স্ট্রিক্ট গভর্নমেন্ট ল ইম্পোজিশনের জন্য। সেই সময় কিন্তু ভারতবর্ষের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল বিশ্বের অন্যতম বড় কেমিক্যাল প্রডিউসার হওয়া। ভারতের ক্ষেত্রে 2017 থেকে 2020 নিঃসন্দেহে কেমিক্যাল সেক্টরে অবশ্যই গ্রোথ এসেছে এবং কোভিডের ঠিক পরপরই কিন্তু যখন এই সাপ্লাই চেন ডিসরাপশন হয়, চায়নার প্রতি বিশ্বের বিভিন্ন জায়গায় একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়, সেই সময়ও কিন্তু ভারতবর্ষের কেমিক্যাল সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে ফেপে উঠছিল। তবে মোটামুটি 2022-এর শেষের দিক থেকেই বলবো, 2023 আর এখনো অব্দি 2024 মোটামুটি আরো যদি সংক্ষেপে বলতে হয়, গত 5টা থেকে 6টা সেক্টর কিন্তু ভারতবর্ষে কেমিক্যাল কোম্পানিজগুলো মোটেই ভালো করেনি। অর্থাৎ গত 5টা থেকে 6টা কোয়ার্টারে মোটামুটি ধরে নেন বছর দেড়েক ধরে কেমিক্যাল সেক্টর মোটেই ভালো করছে না। এবার একটু জেনে নিই সংক্ষেপে কেমিক্যাল প্রোডাক্টস বা কেমিক্যাল কোম্পানিজগুলো সম্বন্ধে বা কেমিক্যাল সেক্টর সম্বন্ধে। দেখুন, আমাদের ভারতবর্ষে কেমিক্যাল সেক্টরের বিভিন্ন কোম্পানি প্রায় 70,000-এর ওপর কিন্তু বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকে। সেটা খাদ্যে লাগে, সেটা বস্ত্রে লাগে, সেটা ওষুধে লাগে এবং সেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসেও কিন্তু লাগে। এবার আমরা একটু ক্যাটেগরাইজেশনটা জেনে নিই, অর্থাৎ কেমিক্যাল সেক্টরের মধ্যে বিভিন্ন সাবসেক্টরগুলো কি। টিপিক্যালি কিন্তু কেমিক্যাল সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলোকে 4টে ভাগে ভাগ করা হয়। 1, ফার্মাসিউটিক্যালস অর্থাৎ ওষুধ। 2, অ্যাগ্রোকেমিক্যালস, যার মধ্যে ফার্টিলাইজার্স, পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস প্রভৃতি রয়েছে। 3 নম্বর ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস রয়েছে, যার মধ্যে সলভেন্টস রয়েছে, লুব্রিকেন্টস রয়েছে, ক্যাটালিস্ট রয়েছে। 4 নম্বর হচ্ছে স্পেশালিটি কেমিক্যালস এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভারতবর্ষের মধ্যে, যেখানে ডেভেলপমেন্ট হওয়ার, যেখানে প্রোগ্রেস বা গ্রোথ হওয়ার সম্ভাবনা বিশেষজ্ঞরা বলছেন যে সবচেয়ে বেশি। সেই স্পেশালিটি কেমিক্যালস তারা কি অফার করে? তারা স্পেশালিটি পলিমার্স অফার করে, কোটিংস অফার করে, ইলেকট্রনিক কেমিক্যালস অফার করে। এই হচ্ছে মোটামুটি টিপিক্যাল কেমিক্যাল সেক্টরের মধ্যে বিভিন্ন ক্যাটেগরাইজেশন। এইবার চলে আসি যে ঠিক কেমিক্যাল সেক্টরটা কেন আন্ডার পারফর্ম করছে গত কয়েক বছর বা কয়েক কোয়ার্টার ধরে। প্রথম হচ্ছে ইনপুট কস্ট। ভারতবর্ষে যে কেমিক্যাল কোম্পানিজগুলো রয়েছে তাদের যে কাঁচা মাল বা র মেটেরিয়ালস লাগে, সেটা অধিকাংশ কিন্তু আসে চায়না থেকে এবং সম্প্রতিকালে সেই কাঁচা মালের দাম বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের দেশের কেমিক্যাল কোম্পানিজগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। 1। 2 নম্বর হচ্ছে ইনপুট প্রাইসেস। 2 নম্বর হচ্ছে ডিমান্ড, অর্থাৎ হচ্ছে চায়না বিশেষ করে গত কয়েক বছর বা এক যুগের বেশি ধরে যেভাবে নিজেদের গভর্নমেন্ট সাবসিডির সাহায্যে বিপুল পরিমাণ কেমিক্যাল প্রোডাক্টস গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এবং এতটাই কম মূল্যে যে দেশে তাদের প্রোডাক্টস গেছে সেই দেশের কিন্তু কেমিক্যাল কোম্পানিজগুলো মহা বিপদে পড়েছে, তাদের সঙ্গে কিন্তু লড়াইয়ে এঁটে উঠতে পারেনি। এইটা কিন্তু চায়নার ছিল একটা স্ট্র্যাটেজি। প্রথমে দাম কমিয়ে সমস্ত বিভিন্ন দেশের কোম্পানিগুলোকে লিটারালি পথে বসিয়ে দাও, তারপর আস্তে আস্তে নিজেদের পণ্যের দাম বাড়াও। এটা চায়নার স্ট্র্যাটেজি। এটা তাদের পক্ষে কিন্তু দারুণভাবে কাজ করেছে এবং তার ফলে ভারতবর্ষে কিন্তু এই ওভার প্রোডাকশন এবং ওভার সাপ্লাইয়ের ফলে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ডিমান্ড কমে গিয়েছে এবং যে বিপুল পরিমাণ, বিশেষ করে কোভিডের সময় যখন ভ্যালু চেন ডিসরাপশন হয়েছিল, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে বিভিন্ন কাঁচামাল পৌঁছাবে সেখানে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, তার ফলে আমাদের দেশে কেমিক্যাল কোম্পানিজগুলো সেই সময় প্রচুর কিন্তু র মেটেরিয়ালস তারা জোগাড় করে নিয়েছিল এবং গোটা বিশ্বের অন্যান্য দেশও কিন্তু প্রচুর র মেটেরিয়ালস জোগাড় করে নিয়েছিল এই ভেবে যে ভবিষ্যতে হয়তো ডিসরাপশন হতে পারে, কিন্তু বাস্তবে তা হয়নি। কোভিড থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছি। এর কিন্তু সমস্যাটা যেটা রয়ে গেছে যে হাতে এত কাঁচা মাল থাকার ফলে যেটা হয়েছে যে প্রোডাক্টস ডেফিনেটলি তৈরি হয়েছে কিন্তু তার কেনার মতন কিন্তু কাস্টমার্স নেই, কারণ এত বেশি প্রোডাকশন হয়েছে।
তিন নম্বর প্রাইসিং পাওয়ার। আমাদের দেশে অধিকাংশ কেমিক্যাল কোম্পানিজ যেটা প্রডিউস করে সেটা বাল্ক কেমিক্যালস বা কমোডিটি কেমিক্যালস, অর্থাৎ যেটা সাধারণ মানুষ ব্যবহার করেন এরকম কেমিক্যালস। এবং আমাদের দেশের কেমিক্যাল সেক্টরের মোট 70 থেকে 80% কোম্পানি কিন্তু এই ধরনের বাল্ক প্রোডাকশন অথবা কিন্তু কমোডিটি কেমিক্যালস উৎপাদন করার ফলে সেখানে কম্পিটিশনটা মারাত্মক, এবং সেই জন্যেই যে কোম্পানিজগুলো এই ধরনের বাল্ক কেমিক্যালস তৈরি করছে বা কমোডিটি কেমিক্যালস তৈরি করছে তারা কিন্তু ইচ্ছে মতো নিজেদের দাম বৃদ্ধি করতে পারছে না, এবং তার ফলে তাদের প্রাইসিং পাওয়ার কিন্তু নেই। এইটাও একটা কেমিক্যাল সেক্টরের জন্য বড় কিন্তু বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রয়েছে স্ট্রাকচারাল ইস্যুস, অর্থাৎ আমাদের দেশে কোম্পানিজগুলো সাধারণত যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটা নিয়েই কাজ করতে থাকে। নতুন কিছু পণ্য যে উৎপাদন করতে হবে, নতুন কিছু পণ্য যে সৃষ্টি করতে হবে, বাজারে আনতে হবে, সেটা কিন্তু চট করে তারা করে না। ফলে ডাইভার্সিফিকেশনের অভাব রয়েছে আমাদের দেশে। 2 নম্বর হচ্ছে ইকোনমিজ অফ স্কেল, অর্থাৎ একটা কোম্পানি কিন্তু যত বেশি প্রডিউস করবে তত কিন্তু তাদের প্রোডাক্টের সার্বিকভাবে কিন্তু দাম কমবে, সেক্ষেত্রে প্রফিটেবিলিটিও বাড়বে। কিন্তু এই যেটাকে বলে যে প্রচুর ইনভেন্টারি হয়ে যাওয়ার পর এবং ডিস্টকিং এর ফলে কিন্তু আমাদের কোম্পানিজগুলো যেটা প্রবলেম হচ্ছে, তারা ইকোনমিজ অফ স্কেলের সাহায্য নিতে পারছে না। 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ পরিকাঠামো। আমাদের দেশের উপযুক্ত পরিকাঠামোর অভাব রয়েছে, বিশেষ করে কেমিক্যাল সেক্টরে। সেটা কেন একটু পরে বলছি। ক্যাপিটাল মানে অর্থাৎ হাই কস্ট অফ ক্যাপিটাল। আমাদের দেশে কস্ট অফ বরিং অত্যন্ত হাই, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ আমরা যখন বিভিন্ন আমাদের দেশে যে বিভিন্ন কোম্পানি রয়েছে, ছোট ছোট কোম্পানি বা মাঝারি মাপের কোম্পানি, যখনই তারা বাজার থেকে তারা ঋণ করে তখন কিন্তু তাদের একটা হাই রেট অফ ইন্টারেস্টে ঋণ দেওয়া হয়। তার ফলে কিন্তু সবসময় বিশেষ করে এই কম্পিটিটিভ কন্ডিশনের মধ্যে যদি অ্যাভারেজ ওয়েটেড কস্ট অফ ক্যাপিটাল অত্যন্ত বেশি হয় এবং তাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের থেকে যদি কম হয়, খুব স্বাভাবিকভাবে কোম্পানিগুলো কিন্তু কোনোভাবেই ভ্যালু জেনারেট করতে পারছে না, উল্টো দিকে ভ্যালু ডিস্ট্রাকশন হচ্ছে ইনভেস্টার্সদের জন্য। এছাড়া টেকনোলজি, আমরা কিন্তু টেকনোলজিক্যালি এখনো অনেকটাই পিছিয়ে রয়েছি, বিশেষ করে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্টস উৎপন্ন করার ক্ষেত্রে। সেই জন্য আমাদের ইমিডিয়েট এফেক্ট কিন্তু টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে। এই কটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ কারণ, যে কারণে আমাদের দেশের কেমিক্যাল সেক্টর কিন্তু যথেষ্ট লড়াইয়ে নেই বিশ্বের অন্যান্য দেশের কোম্পানিজগুলোর সঙ্গে, বিশেষ করে চায়নার সঙ্গে। এবার আরো কি কি সমস্যা উৎপন্ন হয়েছে আমাদের কেমিক্যাল সেক্টরের মধ্যে? একটা তো অবশ্যই বলেছে স্ট্রাকচারাল ইস্যুস, তার মধ্যে ল্যাক অফ ডাইভার্সিফিকেশন রয়েছে, যার মধ্যে আমাদের একদম প্রায় অনেকটা অংশই ডিপেন্ড করতে হয় যে ইম্পোর্টের ওপর, অর্থাৎ আমদানির ওপর বিদেশ থেকে, সেটা র মেটেরিয়ালসের জন্য। ফলে যখনই গ্লোবাল সাপ্লাই চেন ডিসরাপশন হবে, যখনই বড় কোনো ঘটনা ঘটবে, তখনই কিন্তু সাপ্লাই চেনে কিন্তু প্রবলেম আসবে। অর্থাৎ যখন আমাদের একটি নির্দিষ্ট কাঁচামাল প্রয়োজন, সেই সময় কিন্তু আমরা গোটা বিশ্বে অশান্তির জন্য কাঁচামাল সঠিক সময়ে হাতে পাবো না, এবং তার ফলে কিন্তু প্রফিটেবিলিটি হ্যাম্পার্ড হয়ে থাকে। এবার কমোডিটি কেমিক্যাল ডিপেন্ডেন্স, অনেক আগেই বলেছি যে দেখুন, সে এত বেশি কোম্পানি তারা কমোডিটি কেমিক্যালস উৎপন্ন করছে একই এরিয়ার মধ্যে, যে তাদের মধ্যে ইন্টেন্স কম্পিটিশন রয়েছে, লো প্রফিট মার্জিন রয়েছে, প্রফিটেবিলিটি কম হচ্ছে, এবং এক্সিস্টিং যারা প্রডিউসার্স তাদের সঙ্গে যারা নিউ এন্ট্রান্স তাদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকছে না। অর্থাৎ এই ধরনের কিন্তু বিজনেসে ভীষণ লো এন্ট্রি ব্যারিয়ার, যে কেউ এসে এই ধরনের ব্যবসা করতে পারে, ফলে কম্পিটিশন কিন্তু দিনের পর দিন আরো বৃদ্ধি হচ্ছে। এছাড়া ডিলেড রিকভারি, অলরেডি বলে দিয়েছি যে দেখুন, এই যে আমাদের দেশে যে কোম্পানিজগুলো তাদের কিন্তু রিকভারি খুব আস্তে আস্তে হচ্ছে, তাদের গ্রোথ খুব কম হচ্ছে। এরকম অনেক কোম্পানিজ রয়েছে, যেমন আরতি ইন্ডাস্ট্রিজ, জুবিল্যান্ট ইনগ্রেভিয়া, তাদের কিন্তু উইক আর্নিংস গ্রোথ। এটা আমার কথা নয়, এটা আমি নিয়েছি ইকোনমিক্স টাইমস থেকে। তারাই বলছে যে কোম্পানিগুলো ফোকাস করছে বটে ক্যাপেক্স ইনভেস্টমেন্টের জন্য, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে বটে নিজেদের বিজনেস ইমপ্রুভ করার জন্য, নিজেদের বিজনেস এক্সপ্যানশনের জন্য, কিন্তু যে কোনো ক্যাপেক্সের জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। এখনো কিন্তু বেশ খানিকটা সময় লাগবে বলে বিশেষজ্ঞদের ধারণা এই কেমিক্যাল সেক্টর রিকভারিতে, যদি না বর্তমান সরকার এই কেমিক্যাল সেক্টরে নতুন করে কিছু ইম্পেটাস দেন। তো
এবার গ্রোথ তবুও বিশেষজ্ঞরা মনে করেন যে গ্রোথ প্রসপেক্টস অবশ্যই রয়েছে আমাদের দেশের কেমিক্যাল সেক্টরসের জন্য। কেন? প্রথম কথা হচ্ছে চায়নাতে লিটারালি পিক আপ করছে এই কেমিক্যাল সেক্টর গ্রোথ, অর্থাৎ চায়নাতে যে লেভেল, যে স্কেল অফ অপারেশনস চলছে সেটা লিটারালি পিকে পৌঁছে গেছে এবং একটা না একটা সময় তাদের গ্রোথকে স্লো করতে হবে। সেটাই কিন্তু বেস্ট অপরচুনিটি হবে ভারতবর্ষের বিভিন্ন কেমিক্যাল কোম্পানিজগুলো, বিশেষ করে স্পেশালিটি কেমিক্যাল কোম্পানিজগুলো, যাতে তারা চায়নার সঙ্গে কম্পিটিশনের জন্য নিজেদের তৈরি করে ফেলতে পারে। এবার দেখে নিই যে দেখুন গত 5টা কোয়ার্টারে এটা আমি এই মোটামুটি তথ্যটা পেয়েছি outlookbusiness.com থেকে। তারা এই তথ্যটা দিচ্ছে যে গত 5টা কোয়ার্টার ধরে বিভিন্ন 136টা মোটামুটি লিস্টেড কোম্পানি রয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জে, কেমিক্যাল কোম্পানিজ রয়েছে, এদের সব মিলিয়ে সার্বিক যে রেভিনিউ সেটা গত 5টা কোয়ার্টারে কমেছে, তাদের অপারেটিং প্রফিট গত 5টা কোয়ার্টারে কমেছে, তাদের প্রফিট আফটার ট্যাক্স কিন্তু গত 5টা কোয়ার্টারে কমেছে। দেখে নে যাক কত কমেছে। ডিসেম্বর 2022-এ কম্বাইন্ড রেভিনিউ 136টা কোম্পানি ছিল 1,07,564 কোটি টাকা, সেটা ড্রাস্টিক্যালি কমে দাঁড়িয়েছে ডিসেম্বর 2023-এ মাত্র 87,050.27 কোটি টাকায়। তাদের কম্বাইন্ড অপারেটিং প্রফিট ছিল 16,283.89 কোটি টাকা ডিসেম্বর 2022-এ, সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 12,358.05 কোটি টাকা ডিসেম্বর 2023-এ। তাদের কম্বাইন্ড প্রফিট আফটার ট্যাক্স ছিল 9,434.17 কোটি টাকা ডিসেম্বর 2022-এ, সেটা একদম অনেকটা কমে গিয়ে দাঁড়িয়েছে 6,357.26 কোটি টাকা ডিসেম্বর 2023-এ, অর্থাৎ সিগনিফিক্যান্ট ডিগ্রোথ হয়েছে বলা যেতে পারে। এইবার আরেকটা যেটা সেটা হচ্ছে যে একটা ওষুধের বা একটা কেমিক্যালের উদাহরণ দিয়ে আমি বলবো, এটা আমি ডেফিনেটলি নিয়েছি হচ্ছে আবার outlookbusiness.com থেকে, এবং সেই কেমিক্যালটার নাম, এটা একটা হার্বিসাইড, এর নাম হচ্ছে পাইরক্সাসালফোন। পাইরক্সাসালফোন হচ্ছে একটা হার্বিসাইড, এর কাজ হচ্ছে আগাছাকে মারা। কোথায় কোথায়? যেমন আলু, কফি, তারপর হচ্ছে আখ, ইউক্যালিপটাস, সয়াবিন, বিভিন্ন এই ধরনের প্লান্টেশনসগুলোতে পাইরক্সাসালফোন কিন্তু কাজে লাগে। ভারতবর্ষে বহু নামি দামি কেমিক্যাল কোম্পানিজ রয়েছে, যেমন পিআই ইন্ডাস্ট্রিজ, বেস্ট অ্যাগ্রোলাইফ, বেয়ার ক্রপ সায়েন্স, যারা কিন্তু এই পাইরক্সাসালফোন তারা তৈরি করে। কিন্তু সমস্যা কোথায় দাঁড়িয়েছে? সমস্যা দাঁড়িয়েছে এই মুহূর্তে বিশ্বের প্রয়োজন 3,500 মেট্রিক টন পার অ্যানাম এই পাইরক্সাসালফোন, কিন্তু চায়না সম্প্রতিকালে ঘোষণা করেছে তারা কেবলমাত্র 1 বছরে 4,000 মেট্রিক টন পার অ্যানাম পাইরক্সাসালফোন তৈরি করবে, অর্থাৎ গোটা বিশ্বে যা ডিমান্ড তার থেকে 1 বছরে বেশি তৈরি করবে হচ্ছে চায়না। এইটা কিন্তু ফার্দার এই ধরনের কোম্পানিজকে কিন্তু বিপদে ফেলতে পারে, আবার কিন্তু র্যাপিড কিন্তু ভ্যালু ডিস্ট্রাকশন হতে পারে, বিশেষ করে এই ধরনের সেক্টরসগুলোতে, কারণ পার্টিকুলারলি চায়না লিটারালি এই ধরনের ডিস্ট্রাকশনের খেলা খেলে চলেছে। এবার আউটলুক বিজনেস আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, সেটা হচ্ছে তারা বক্তব্য হচ্ছে দেখুন টাটা কেমিক্যালস কিন্তু প্রধানত মানে বহু বছর ধরে, বহু যুগ ধরে কনসেন্ট্রেট করে আসছে সোডা অ্যাশ তৈরির ক্ষেত্রে। এবার সোডা অ্যাশ বিজনেস কি কাজে লাগে? সোডা অ্যাশ বিজনেস তৈরি মানে যেটা তৈরি করে টাটা কেমিক্যালস, সেইটা কাজে লাগে লিথিয়াম কার্বনেট তৈরি করার জন্য, এবং লিথিয়াম কার্বনেট থেকে তৈরি হয় লিথিয়াম আয়ন ব্যাটারিজ, যেটা ইলেকট্রিক ভেহিকেলসে ব্যবহার করা হয়। হ্যাঁ, এইখানে একটা ঘটনা বলতেই হয় যে লিথিয়াম কার্বনেট তৈরি এত বছর ধরে টাটা কেমিক্যালসের ক্ষেত্রে মারাত্মক কোনো সুযোগ তৈরি করেনি বটে, কিন্তু যেহেতু ইভির কাজে লাগছে লিথিয়াম আয়ন ব্যাটারিজ, মোবাইলের কাজে লাগছে লিথিয়াম আয়ন ব্যাটারিজ, সুতরাং যত ইভি প্রোডাকশন বাড়বে তত কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিজেরও মানে তাদের ডিমান্ড বাড়বে, এবং সেক্ষেত্রে কিন্তু টাটা কেমিক্যালস একটা ভাইটাল একটা প্লেয়ার হয়ে উঠতে পারে। এছাড়া রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তারা তৈরি করে ইথিলিন। ইথিলিন কি কাজে লাগে? ইথিলিন কাজে লাগে পলিমার্স তৈরি করার জন্য। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সেখানে ইথিলিনই তৈরি করে যাচ্ছে অ্যাকর্ডিং টু আউটলুক বিজনেস। এছাড়া আরটি ইন্ডাস্ট্রিজ, তারা তৈরি করে অ্যানিলিন। অ্যানিলিন কাজে লাগে রাবার টায়ার্স তৈরি করার জন্য, এছাড়া ফাঙ্গিসাইড তৈরি করার জন্য, পেস্টিসাইড তৈরি করার জন্য প্রভৃতি। এবার দীপক নাইট্রাইট, তাদের সম্বন্ধেও আউটলুক তারা বলছে যে আউটলুক বিজনেস
তারা বলছে যে এরা তৈরি করে কেবলমাত্র ফেনল কাজে লাগে হচ্ছে অ্যান্টিসেপটিক হিসাবে বা ডিসইনফেক্টেন্ট হিসাবে। এবার সোজা কথা বক্তব্য একটাই, আমাদের দেশে খুব বড় বড় কেমিক্যাল কোম্পানিজগুলো কেবলমাত্র ইন্টারেস্টেড কয়েকটা মাত্র স্পেশালাইজড কেমিক্যালস তৈরি করার জন্য, কিন্তু তারা কেন ডাইভার্সিফাই করছে না? যেরকম ভাবে চায়নার বিভিন্ন কেমিক্যাল কোম্পানিজগুলো তারা নানা ধরনের স্পেশালিটি কেমিক্যাল প্রোডাক্টস তৈরি করছে, সেটা একটা বড় প্রশ্ন। তবে একটা রিপোর্ট ম্যাকিনসে তারা বলছে, এটাও ঘটনা যে 70-80% ইন্ডিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কেবলমাত্র কিন্তু কমোডিটি কেমিক্যালস প্রোডাকশনের জন্যই নিয়োজিত। এইবার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা না দিয়ে নয়, এটা বলা হচ্ছে চায়নাতে 250টা কেমিক্যাল পার্কস রয়েছে, সাউথ কোরিয়াতে 10টা কেমিক্যাল পার্কস রয়েছে, থাইল্যান্ডে 10টা কেমিক্যাল পার্কস রয়েছে, কিন্তু ভারতবর্ষে কেবলমাত্র 2টো পিসিপিআইআর রয়েছে, অর্থাৎ পেট্রোলিয়াম কেমিক্যালস অ্যান্ড পেট্রোকেমিক্যালস ইনভেস্টমেন্ট। একটা রয়েছে দহেজ, একটা রয়েছে ভাইজাগে। অর্থাৎ ভারতবর্ষর মতন একটা সুবিশাল দেশে মাত্র 2টো পিসিপিআইআর থাকার অর্থ হচ্ছে ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচারালি কেমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেক মাইল পেছনে রয়েছে এইসব দেশের তুলনায়। সেখানে একটা সিগনিফিক্যান্ট ডিমান্ড রয়েছে যে করেই হোক কেমিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু বৃদ্ধি করতেই হবে ভারতবর্ষে। এছাড়া যে চ্যালেঞ্জেসগুলো ভারতীয় কেমিক্যাল সেক্টরে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়াতে যে ডিউটি ফ্রি কেমিক্যালসগুলো রয়েছে সেগুলো আমাদের দেশে আসছে, ফলে আমাদের দেশে যে কেমিক্যাল কোম্পানিজগুলো তাদের সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারছে না। তার পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে ভারতবর্ষের অন্যান্য এই এশীয় দেশগুলোর সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে কেমিক্যাল কোম্পানিজগুলোর প্রসপার করার ক্ষেত্রে। এছাড়া আরেকটা জিনিস যেটা বারবার বলা, যে ফোকাসটা থাকতে হবে স্পেশালিটি কেমিক্যালসের ওপর, কিন্তু সেখানে ফোকাসটা রয়েছে বাল্ক কেমিক্যাল প্রোডাকশনের জন্য, এবং স্পেশালিটি কেমিক্যালস যে হাই ভ্যালু ক্রিয়েশন করে সেটা কিন্তু বাল্ক কেমিক্যালসের ক্ষেত্রে কিন্তু হয় না, কারণ বাল্ক কেমিক্যালস লেস কমপ্লেক্স টেকনোলজির সাহায্যে তৈরি হয়, ফলে তার দাম কম, কিন্তু স্পেশালিটি কেমিক্যালসের জন্য হাই এন্ড টেকনোলজির কিন্তু সাহায্যের প্রয়োজন হয়। এছাড়া রয়েছে যেটা কেমিক্যাল সেক্টরের তরফ থেকে সরকারের প্রতি আবেদন, যে আপনারা অনেক বেশি কিন্তু এই প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম চালু করুন, যেসব কোম্পানি এর আওতায় রয়েছে তার থেকেও আরেকটু বর্ধিত করুন, যাতে আরো বেশি কোম্পানিকে এই আমব্রেলার আন্ডারে নিয়ে আসা যায়, যেখানে তারা কিন্তু এই প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের বেনিফিটটা পাবে। এছাড়া আগেই বলেছি, বারবার বলছি, চায়নার এই ভয়ানক পলিসি, এই ডাম্পিং অফ কেমিক্যাল প্রোডাক্টস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যাট আ চিপার রেট, ওয়ে লেস দ্যান দ্য প্রোডাক্টস প্রডিউসড বাই দ্য আদার কোম্পানিজ ইন ডিফারেন্ট কান্ট্রিজ, সেটা একটা বড় সমস্যায় দাঁড়াচ্ছে। এছাড়া লো ডিমান্ড হাই ইনভেন্টরির কথা বলেছি, এবং ইনপুট আমরা যে প্রভূত পরিমাণ আমরা কাঁচামাল বিদেশ থেকে আমদানি করছি, বিশেষত চায়না থেকে, সেটাকে রিপ্লেস করতে হবে কিন্তু লোকাল প্রোডাকশনের সাহায্যে। এটা একটা খুব আপহিল টাস্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাস্ক। এরপর তাছাড়া তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে ভারতবর্ষে কেমিক্যাল সেক্টরের জন্য কোনো অপরচুনিটি নেই? উত্তরটা হচ্ছে একেবারেই নয়। ভারতবর্ষে আমাদের দেশে কেমিক্যাল সেক্টরের মধ্যে বিভিন্ন কোম্পানিজের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে গ্রোথের জন্য ভবিষ্যতে। এবং এখানে আমি এক কোট করছি ইকোনমিক টাইমস থেকে, যে আরতি, জুবিল্যান্ট, ইনগ্রেভিয়া, গুজরাট, ফ্লোরোকেম, গ্যালাক্সি, সারফ্যাক্টেন্টস, all these companies are already sitting on ready capacities because they have never ever stopped on the capex even in a weak time last year. গত বছর খারাপ অবস্থা থাকা সত্ত্বেও এই কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নিজেরা খরচ করে গেছে, নিজেদের ইমপ্রুভমেন্টের জন্য তারা ক্যাপেক্স করে গেছে। ভবিষ্যতে কিন্তু এই কন্টিনিউয়াস ক্যাপেক্স করাটা, অর্থাৎ টাকা খরচ করা নিজেদের আপগ্রেডেশনের জন্য, এইটা অবশ্য এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়া আরেকটা কারণ বলা হচ্ছে, সেটা হচ্ছে ডেফিনেটলি সেটা ইঞ্জিন ওয়ান থেকে আমি এই তথ্যটা নিয়েছি, যে তারা বলছেন রাইজিং ডিসপোজেবল ইনকামস ইন ডেভেলপিং কান্ট্রিজ মাইট বুস্ট ডিমান্ড ফর কনজিউমার কেমিক্যালস। যত অন্যান্য দেশে তাদের ইনকাম বৃদ্ধি হবে, তত বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো, তত কিন্তু আমাদের দেশের থেকে কিন্তু এই ধরনের কনজিউমার কেমিক্যালসের ডিমান্ড বাড়বে সেসব দেশে। এছাড়া অন্যান্য ফ্যাক্টরস যেগুলো আমাদের
কেমিক্যাল কোম্পানিজগুলোকে সাপোর্ট করতে পারে তার মধ্যে অবশ্যই জনসংখ্যা বৃদ্ধি, আরবানাইজেশন এবং আমাদের যে লিভিং স্ট্যান্ডার্ড দিনের পর দিন উন্নত হচ্ছে, সেইগুলো কিন্তু এই লং টার্ম ডিমান্ড ফর ডিফারেন্ট কেমিক্যালস সেটা কিন্তু ইমপ্রুভ করার ক্ষমতা রাখে। এছাড়া যে কেমিক্যাল কোম্পানিজ যাদের কাছে ডাইভার্সিফাইড পোর্টফোলিও রয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের কেমিক্যালস উৎপাদন করতে সক্ষম, তাদের কিন্তু অবশ্যই একটা বড় সম্ভাবনা বা সুযোগ রয়েছে ভবিষ্যতে। এছাড়া এখন এই মুহূর্তে কিন্তু বেশ কিছু কেমিক্যাল কোম্পানিজ রয়েছে যারা অত্যন্ত ডিসেন্ট ভ্যালুয়েশনে ট্রেড করছে, কারণ বিনিয়োগকারীরা কিন্তু গত মোটামুটি গত 1.5 বছর ধরে তাদের লিটারালি উপেক্ষা করে চলেছেন। তারা কিন্তু ভবিষ্যতে একটা আশায় রয়েছে, একটা প্রতিশ্রুতির অপেক্ষা রয়েছে, একটা সুযোগের অপেক্ষা রয়েছে বৃদ্ধি করার ক্ষেত্রে। এইবার ভবিষ্যতে আমাদের কেমিক্যাল সেক্টর ঠিক কী ধরনের ব্যবসা করতে পারে বা তাদের প্রসপেক্ট কীরকম, সেটা আমি কোট করছি livemint.com থেকে। তাদের বক্তব্য অনুযায়ী এই কেমিক্যাল সেক্টরে তারা গ্রোথ দেখাতে পারে একটা কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট অফ 11 to 12%, যেটা যথেষ্ট ডিসেন্ট বলা যেতে পারে। এবং বলছেন যে 2027 সালের মধ্যে তাদের টোটাল ব্যবসা হতে পারে $290 থেকে $310 বিলিয়ন, যেটা একটা বিশাল বড় পরিমাণ অ্যামাউন্ট। এছাড়া আরেকটা জায়গায় আমি একই সোর্স থেকে কোট করছি, স্পেশালিটি কেমিক্যাল ক্যাটেগরি ইজ এক্সপেক্টেড টু এক্সিবিট দ্য মোস্ট এক্সিলারেটেড গ্রোথ। সবচেয়ে বেশি গ্রোথ কোথায় আসতে পারে? লাইভমিন্ট এর তথ্য অনুযায়ী তারা বলছেন সবচেয়ে বেশি গ্রোথ আসতে পারে কিন্তু স্পেশালিটি কেমিক্যালস, বিশেষ করে 2025-এর মধ্যেই কিন্তু এদের ব্যবসার পরিমাণ $50 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এইবার চলে আসি ভারতবর্ষের সেই সমস্ত গুরুত্বপূর্ণ কেমিক্যাল কোম্পানিজগুলো যারা বিভিন্ন সাবসেক্টরে কিন্তু সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করছে। এর মধ্যে রয়েছে টাটা কেমিক্যালস, এরা কোথায় কাজ করে? ইনঅর্গানিক কেমিক্যালস, ফার্টিলাইজার্স। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, আপনারা জানেন ফেভিকলের নাম, অ্যাডহেসিভস, সিল্যান্ডসের ক্ষেত্রে। ইউনাইটেড ফসফরাস লিমিটেড, তারা কাজ করে অ্যাগ্রোকেমিক্যালসে। BASF ইন্ডিয়া, তারা কাজ করে কেমিক্যাল পারফরমেন্স প্রোডাক্টসে। গুজরাট অ্যালকালিজ অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, তারা কাজ করে কস্টিক সোডা এবং অন্যান্য অ্যালকালি কেমিক্যালস তৈরি করার ক্ষেত্রে। SRF কাজ করে ফ্লোরোকেমিক্যালস তৈরি করা, স্পেশালিটি কেমিক্যালস তৈরি করার ক্ষেত্রে। অতুল লিমিটেড তৈরি করে অ্যারোমেটিক্স, ফার্মাসিউটিক্যালস এবং পলিমার্স। তারপর নোভেন ফ্লোরেন ইন্টারন্যাশনাল, তারা তৈরি করে রেফ্রিজারেন্টস এবং ফ্লোরোকেমিক্যালস। দীপক নাইট্রাইট, তারা তৈরি করে হচ্ছে স্পেশালিটি কেমিক্যালস এবং পেট্রোকেমিক্যালস। র্যালিস ইন্ডিয়া, একটা টাটা কোম্পানি, অ্যাগ্রোকেমিক্যালস এবং ফার্টিলাইজার্স সেক্টরে তারা অপারেট করে। যাই হোক, আজকের এত পর্যন্তই এই প্রোগ্রাম। প্রথম কথা বলে নিয়ে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে রাখি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে আমার বা আমার পরিবারের এই কয়েকটা কোম্পানির মধ্যে কোনোটাতে বিনিয়োগ থাকলেও থাকতে পারে, এবং ভবিষ্যতে যদি আমাদের পোর্টফোলিওতে কোনো কোম্পানি থাকে এবং আমরা যদি কিনি বা বিক্রি করি, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এবার হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসক্লেমার। দেখুন, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এর উদ্দেশ্য হচ্ছে বাঙালি বিনিয়োগকারীদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, তাদের শেয়ার মার্কেট সম্বন্ধে বোঝানো। এখানে কিন্তু কোনো শেয়ারের বাই সেল সাজেশন দেওয়া হয় না, কোনো রকম রিকমেন্ডেশন দেওয়া হয় না বা কোনো রকম অ্যাডভাইস দেওয়া হয় না। এটা কিন্তু কেবলমাত্র মানুষের জ্ঞানার্থে তৈরি করা। এছাড়া লাস্ট যেটা না বললেই নয়, যে দেখুন, যদি মনে হয় এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, প্লিজ একটা লাইক দেবেন। ভালো না লাগলে অবশ্যই দেবেন না, সেটা কোনো প্রশ্নই নেই। এবং যদি মনে হয় এটা বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে, প্লিজ শেয়ার করে দেবেন নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে। এবং অবশ্যই যেটা বলবো, যে বহু মানুষ এই এপিসোডসগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। তাদের কাছে অনুরোধ, প্লিজ যদি মনে হয় সত্যিই কাজে লাগবে এই ধরনের এপিসোডস, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য নমস্কার।